বলেছিলাম কেমন থাকবে আবহাওয়া গত আগামী দুদিন। এই দুদিনের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, কারণ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফল হিসেবে উপকূলীয় এলাকায় কোথাও কোথাও প্রবল বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে টানা 7 দিন বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে রাতভর ভারী বৃষ্টি। বৃহস্পতিবার শুক্রবার মানে কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নিম্নচাপের জেরে উপকূলেও ভারী বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের জেরে উত্তালও হচ্ছে সমুদ্র। আর সেই সমুদ্র পাড়ে মাইকিং হচ্ছে সাধারণ মানুষ বা পর্যটক বা দোকান যারা দিয়েছেন ওই সমস্ত সৈকত চত্বরে, তারা যেন না থাকেন, তারা যেন অন্যত্র সরে যান। এই সমস্ত কিছু চলছে। প্রশাসনের সতর্কতা আজ থেকে নয়, কয়েকদিন আগে থেকেই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। আর উত্তরবঙ্গে কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গে আর কয়েক দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে, আর একদিনের মধ্যেই উত্তরে ঢুকবে বর্ষা। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাতে ধসের আশঙ্কা, নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। আর যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় মাইকিং, বিশেষ করে দীঘা, মন্দারমণি, ওদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দেখুন। মন্দারমণিতে আগত সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখন কেউ জলের ধারে যাবেন না বা জলে নামবেন না বা কেউ গাড়োয়ালের কাছাকাছি যাবেন না। ফুল জোয়ার চলছে এবং একটা গভীর নিম্নচাপের ফলে আজকে সমুদ্রের জল খুবই উত্তাল হয়ে উঠেছে। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং বারে বারে বলা হচ্ছে, আপনারা কেউ নদীর ধারে বা জলের কাছাকাছি যাবেন না। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, জগন্নাথ মন্দির যখন থেকে শুরু হয় তখন থেকে তো প্রতিদিন প্রচুর মানুষের ভিড়, এখন কি অবস্থা? একেবারে পরিপূর্ণ হোটেল সহ এলাকায় কিন্তু ভর্তি পরিপূর্ণ রয়েছে পর্যটক। সেই ক্ষেত্রে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন থেকে তৎপর রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ দীঘা সি বিচ গুলিতে মাইকিং করছে দফায় দফায় করে। তুমি জানো যে বঙ্গোপসাগরকে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, তার আশঙ্কা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তার ক্ষেত্রে কিন্তু একদিকে যেরকম অমাবস্যার কোটাল রয়েছে, কোটালে ভরা কোটাল, তারপরেই কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তাল হয়ে রয়েছে সমুদ্র সৈকত। গাড়োয়াল টপকে বড় বড় ঢেউ আসে পড়ছে সমুদ্র তটে, যার ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই জন্য কিন্তু প্রশাসন তৎপর। তার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বারবার দফায় দফায় করে মাইকিং করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিশেষ নাম্বার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো। তবে পর্যটকরা একটু হতাশ হতে পারেন, কারণ সেই শুক্র শনি উইকেন্ডে ভালোভাবে নামতে পারবেন তো সৈকতে? মানে ডিস্ট্রিক্ট এবং সাব ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টির যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিচয় নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়া কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে নীলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে এবং আমাদের সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে, তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী দু তিন দিন যেন তারা সমুদ্রের মাছ ধরতে না যায়। আর মাইকিং হলেও, সতর্কতা জারি হলেও, সচেতনতা বাড়ানো হলেও এক এক অংশের পর্যটক তারা তো মানতে চান না। এই যে একজন পর্যটক অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন, নুলিয়াদের তৎপরতায় সমুদ্রে প্রায় তলিয়ে যাচ্ছিলেন। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কিভাবে যেতে পারলেন এই পর্যটক? দেখো, একেবারে পর্যটক তো পরিপূর্ণ পর্যটক, যারা সমুদ্রে স্নান করার জন্য মাতোয়ারা, কথাই শোনেন না তারা। কথাই শোনেন না বারবার, কিন্তু যখন মাইকিং করা হচ্ছে তার ক্ষেত্রেও প্রশাসনের নজর এড়িয়ে এক পর্যটক 14 বছর বয়স, বেলঘরিয়া এলাকার বাসিন্দা, সে কিন্তু সমুদ্রের মাঝখানে চলে যায়। তখন প্রশাসনের পক্ষ থেকে নুলিয়ারা কিন্তু তৎপরতা, নুলিয়ারা তাকে উদ্ধার করে। সেক্ষেত্রে পর্যটক যেমন উদ্ধার হলো, তার ক্ষেত্রে নুলিয়াও একজন গুরুত্বপূর্ণ অসুস্থ হয়ে পড়লো, যার জল খেয়ে যায়। তার গুরুত্বপূর্ণ অবস্থায় তাদেরকে দীঘা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই যে নুলিয়াদের তৎপরতা, সেই তৎপরতার ক্ষেত্রে একেবারে প্রাণে রক্ষা পেল ওই পর্যটক। 14 বছরের প্রাণে রক্ষা পেল শুধু নয়, এরপরে আরো সচেতন, সতর্কতা এগুলো হবেন কিনা আপনারাই ভাবুন।
ঝড়খালি কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ আগামী 31/5 এটা চলছে ঝড়খালিতে মাইকিং চলছে। শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ঝড়খালি কোস্টাল থানার পুলিশের মাইকিং। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, ক্ষতি তো কিছুটা হবেই, কিন্তু মৎস্যজীবীরা নিশ্চয়ই সচেতন। একদম দেখো, আমরা এই মৎস্যজীবীদের সচেতন করতেই কিন্তু এই যে ঝড়খালি কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই মাইকিং শুরু হয়েছে। আজ সকালে হয়তো বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং মহকুমার জুড়ে। এবং আবহাওয়া দপ্তর যে নির্দেশ দিয়েছে সেই মতন হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন উপকূলবর্তী এলাকায়, এবং সঙ্গে হালকা ঝড়ো হাওয়া থাকতে পারে বলে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সুন্দরবনের ঝড়খালি কোস্টাল থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। যেসব হচ্ছে মৎস্যজীবীরা ইতিমধ্যে মাছ ধরতে গেছেন বা কাঁকড়া ধরতে গেছেন তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছেন, এবং যারা এখনো যাননি তাদের কিন্তু আগামী 31 তারিখ পর্যন্ত সমুদ্রে বা নদীতে মাছ বা কাঁকড়া ধরতে নিষেধ করা হয়েছে। 5/2025 তারিখ পর্যন্ত যে গাঙ্গেয় উপকূলবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে তার জন্য সতর্কীকরণ। কেউ সমুদ্রে উত্তরবঙ্গে বর্ষা আসতে আর একদিন, কিন্তু তার আগেই তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই আনুষ্ঠানিকভাবে বর্ষা আসার আগেই ডেঙ্গি রোধে সচেতনতা এই মুহূর্তে জলপাইগুড়ি পুরসভা বিভিন্নভাবে চেষ্টা করছে ডেঙ্গি যাতে না ছড়ায়, মানুষ যাতে আক্রান্ত না হন, কোনোভাবেই যেন ক্ষয়ক্ষতি না হয়। তার জন্য 25 ওয়ার্ডেই চলছে। কী রকমভাবে চলছে বিস্তারিত সংক্ষেপে জানবো প্রতিনিধি শান্তনুর কাছ থেকে। শান্তনু, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু ডেঙ্গুর যে গ্রাফ রয়েছে, আক্রান্তের গ্রাফ কিন্তু দেখা যাচ্ছে যে প্রচন্ডভাবে বেড়ে গেছে। বিশেষ করে গত 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পুরসভার যে সমীক্ষা তাতে বলা হচ্ছে 6 জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 4 জন পুরসভার স্বাস্থ্য বিভাগে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং পাশাপাশি 2 জন চিকিৎসাধীন রয়েছেন বেসরকারি হাসপাতালে। সব মিলিয়ে 6 জনকে ধরে এবং এই মুহূর্তে এই পর্যন্ত 8 জন আক্রান্ত হয়েছে শহরে। এবং পরিস্থিতি যেহেতু 8 জন একই সঙ্গে প্রাক বর্ষার আগেই আক্রান্ত হয়েছেন, যেহেতু মৌসুম শুরু হচ্ছে জুন মাস থেকে ধরা হচ্ছে যে ডেঙ্গু ছড়ায়, সেই কারণে আগেই কিন্তু এবার সচেতনতা কর্মসূচি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। যে ডেঙ্গু অভিযান 9 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটিকে এগিয়ে এনে 1 জুন থেকে কর্মসূচি শুরু করা হচ্ছে। তার আগেই প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে 3 জন করে, এবং সে সঙ্গে 1 জন করে স্প্রে ওয়ার্কারকে নিয়োগ করা হয়েছে প্রতিটি ওয়ার্ডে। কারণ যেভাবে ডেঙ্গু বাড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়, যেহেতু মশার উপদ্রব শুরু হয়েছে শহরের বিভিন্ন এলাকায়, সেই দিকে তাকিয়ে কিন্তু পুরসভা এই পদক্ষেপ নিয়েছেন এবং যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য কর্মীদেরকে কতটা পদক্ষেপ করা হয় এবং এর জেরে ডেঙ্গি যাতে না ছড়ায় সেটাই তো কাম্য। জুন মাসে স্টার্ট হয় হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হবে। 1 সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে, ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে, স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের। প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না, কিন্তু জল জমলেই আমাদের কষ্ট হবে। ডেঙ্গু নিয়ে কোনো রকম শিথিলতা দেখা যেন যাবে না। আমরা প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছি, ফগিং করেছি। আর 9 জুন থেকে আমাদের হাউস হোল্ড সার্ভে করার কথা, কিন্তু সেটাকে আমরা পৌরসভা থেকে 1 জুন থেকেই করি। মহিলাদের নামিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখবে যে কোথাও জল জমে আছে, পড়ে থাকা টায়ার। তারপর হচ্ছে বিভিন্ন প্রমোটার, তারা কি করেছে, তারা মোটা সিমেন্টের স্ল্যাব করে দিচ্ছে, ড্রেনগুলোকে আটকে দিচ্ছে। লেবারদের পক্ষে তোলা সম্ভব হচ্ছে না। পাতলা স্ল্যাব লাগাতে যদি না পারে আমরা পৌরসভা থেকে ভাঙা শুরু। আর বারবার বলছিলাম বর্ষা আসার আগেই তো নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই নাগাড়ে বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতি হচ্ছে। এই বাদাম চাষে ক্ষতি, জলপাইগুড়িতে আবার রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। এবছর সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে। বর্ষার আগেই জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি।
জলপাইগুড়িতে দিন 15 ধরে চলছে রোদ বৃষ্টির খেলা। জলপাইগুড়ি তিস্তা ঘেঁষা জেলা, এখানে চীনাবাদাম চাষ হয়। এবছর প্রায় 3,500 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে 2,000 হেক্টর চাষ হয়েছে জলপাইগুড়ি সদরের তিস্তার চর এলাকায়। নাগারে বৃষ্টিতে তিস্তার চরের সারদাপল্লীতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বাদাম এই তো বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। মে জুন মাস বাদাম তোলার সময় কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা, কিন্তু রোদ কোথায়? বাদাম শুকোচ্ছে না, পচে কালো হয়ে যাচ্ছে। বাদাম করছি 5 বিঘা। বাদাম এখন বৃষ্টি হচ্ছে, 5 বিঘা জমি বাদাম, ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে। বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবো। এগিয়ে বর্ষা, জলপাইগুড়িতে সময়ের আগেই খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির আবহাওয়ার দিকে নজর রাখা হয় এখান থেকেই। পরিস্থিতি মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি। জলপাইগুড়িতে কখনো রোদ, কখনো বৃষ্টি। মঙ্গলবার সকালে বৃষ্টি থামতেই উকি দিল কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি শহর থেকে দেখা গেল নীল কাঞ্চন রেখা। কাঞ্চনজঙ্ঘাকে হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দেখতে পাওয়া, এই আমাদের কাছে এক চরম প্রাপ্তি। হয়তো এরপরে আবার বৃষ্টি নামবে, আবার মেঘ করে যাবে, কিন্তু ওই যে ক্ষণিকের আনন্দটা, এই আনন্দ অনেক বড় পাওয়ার থেকেও অনেক বেশি। হাত বাড়ালেই মেঘ, মেঘের মাঝে দার্জিলিং, ঘন কুয়াশার চাদর। খামখেয়ালি কালিম্পং, কখনো মেঘ, কখনো ঝলমলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে, উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। নিউজ 18 বাংলা। আমরা দেখিয়েছিলাম বর্ষার আগে বৃষ্টিতে বাদাম চাষে ক্ষতি এবং কৃষকদের সমস্যার কথা আমরাই তুলে ধরেছিলাম। আর গতকাল এই খবরের জেরে ওই সমস্ত এলাকায় কৃষি আধিকারিকরা গেলেন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কৃষি আধিকারিকরা গিয়ে কি কথোপকথন হলো, ক্ষয়ক্ষতির ব্যাপারে চাষিদের পাশে কিভাবে থাকবেন তারা, রাজ্য সরকার কি কথা হলো? দেখো, যে তিস্তার যে এলাকাগুলোতে সবচাইতে বেশি বাদাম চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে অতিরিক্ত বৃষ্টির ফলে, সেই এলাকায় কিন্তু কৃষি আধিকারিকরা ঘুরে দেখেন। বিশেষ করে তিস্তা নদীর যে মাঝখানে চর রয়েছে, সারদাপল্লী, সুকান্তনগর, সেই এলাকায় যান তারা এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেন। তারা কবে চাষাবাদ করেছিলেন, কবে থেকে এই সমস্যা তৈরি হয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য নেওয়ার পাশাপাশি এক একজন কতটা করে জমিতে চাষাবাদ করেছিলেন, কতটা পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য তারা নেন। এবং আমরা কৃষি দপ্তর সূত্রে যেটা জানতে পারছি যে গোটা তিস্তার চর এলাকা জুড়ে এই সমীক্ষা চলছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব নিকেশের পরই কিন্তু আগামী পদক্ষেপ ঠিক করা হবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে বা পরবর্তীতে কি কি সহযোগিতা করা হবে সেই ব্যাপারেও সিদ্ধান্ত করা হবে। বিশেষ করে কৃষকদের কাছ থেকে গিয়ে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এবং কি কারণে হয়েছে এবং অতিরিক্ত জল চলে আসা, বৃষ্টি হওয়ার কারণে কি ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু তারা সংগ্রহ করে এবং সেই তথ্য কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং আলোচনায় বসেছেন তারা। তো কৃষি দপ্তর থেকে আসছে, যেমন এখন ক্ষতি সারা তো আর লাভ হবে না তেমন একটা। এখন ওনারা বললো যে ক্ষতিপূরণ কিছু দেবো আর কি, আশ্বাস দিলেন, আশ্বাস দিল আর কি। এই যে তোমার প্রশাসনের লোক এসে দেখতেছে, এটা আপনারা কিছু আশ্বাস বা কোনো কিছু এখন
ওরা যদি দেয় কিছু আশ্বাস যে এই সমস্যা যদি কিছু পাবা নাকি, সেটা ওরাই বলতে পারে, আমরা কি করে বলবো বলুন। আমরা আসি, আপনারা খবর দেখে গেছিলেন তো, তাই ওরা আসছে দেখতে। প্রশাসনের লোকজন আসছিল, চট দিয়ে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে শারদাপল্লী, সুকান্তনগর এইসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাদাম চাষিদের। হ্যাঁ, সেখানে গেছিল। আমরা মনে করছি যে কৃষকদের যদি ক্ষতিগ্রস্ত এগুলো যদি দেয় তাহলে ভালো হয়।